This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। আমি আত্রেয়া দীপ আপনাদের সঙ্গে আছি। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। আর প্রথম দীপ যে খবর, প্রত্যেক বিধানসভা ওয়ারি এবার অবজারভার নিয়োগ হচ্ছে। ভোটের বিজ্ঞপ্তি জারির দিনই রাজ্যে এক ঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক। খবর কমিশন সূত্রে প্রত্যেক বিধানসভা চূড়ান্ত নজরদারিতে অন্তত একজন পর্যবেক্ষক থাকতে চলেছেন। মনোনয়ন প্রক্রিয়াও চলবে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নজরদারিতে। বাংলা সহ 5 রাজ্যেই একই ফর্মুলা নির্বাচন কমিশনের। দেশের 1444 জন অফিসারকে পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং দিচ্ছে নির্বাচন কমিশন। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কেন এই পদক্ষেপ, এত কড়াকড়ি কেন? দেখো, তার কারণ নির্বাচনের সময় দেখা যাচ্ছে যে পুরনো অভিজ্ঞতা থেকে যে মনোনয়ন প্রক্রিয়া থেকেই অন্তত পশ্চিমবঙ্গের মতো রাজ্যে একাধিক অভিযোগ উঠে আসে এবং জোর করে মনোনয়ন প্রত্যাহার থেকে শুরু করে মনোনয়নের সময় রাজনৈতিক হিংসার ঘটনাও আকছার ঘটছে। স্বাভাবিকভাবেই এবারে যে সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে তা হচ্ছে বিজ্ঞপ্তি যেদিন জারি করা হবে সেদিনই পশ্চিমবঙ্গে প্রায় 294টা কেন্দ্রেই কেন্দ্রীয় পর্যবেক্ষকরা প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আলাদা আলাদা করে দায়িত্ব তারা নিয়ে নেবে। তবে এই সিদ্ধান্ত যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কার্যকর হচ্ছে এমনটা নয়। মোট 1444 জন আইপিএস, আইএএস, আইআরএস অফিসারদের গত কয়েকদিন ধরে লাগাতার প্রশিক্ষণ চলছে এবং তাদের তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরি যেখানে যেখানে বিধানসভা নির্বাচন রয়েছে প্রত্যেকটা জায়গায় তাদের বিধানসভা ভিত্তিক নিয়োগ করা হবে। কিন্তু এর পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। তা হচ্ছে এই যে 1444 জন আধিকারিক, এদের মধ্যে আইপিএস অফিসার, আইএএস অফিসার, আইআরএস অফিসার রয়েছে। সূত্র মারফত যে খবর আসছে, এই আইপিএস অফিসারদের পুলিশ অবজারভার হিসেবে ব্যবহার করা হবে। যারা আইএএস অবজারভার, যারা আইএএস তাদেরকে জেনারেল অবজারভার হিসেবে ব্যবহার করা হবে এবং রেভিনিউ অবজারভার বা আর্থিক ক্ষেত্রে নজরদারির জন্য অবজারভার হিসেবে ব্যবহার করা হবে এই ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসারদের। এবং এদের মূল কাজ হবে এই মনোনয়ন প্রক্রিয়া থেকেই একেবারে কড়া নজরদারির মধ্যে নির্বাচন প্রক্রিয়াকে রাখা, যারা একেবারে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে বিধানসভা ভিত্তিক নজরদারির কাজ করবে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিল। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে, অমিত শাহর নির্দেশে নেমে পড়বেন ঢাল তলোয়ার নিয়ে। সমস্ত জায়গায় তারা নাক গলিয়ে তাকে মানুষকে ভয় দেখাবে। তারা ভয় দেখাবে তৃণমূল কংগ্রেসকে, কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এতে ভয় পান না। একসময় বিহারে, উত্তরপ্রদেশে মারামারি হতো ভোটের সময়। এখন বিহার, উত্তরপ্রদেশ আমাদের ছেড়ে এগিয়ে গেছে। কোথাও মারামারি, গন্ডগোল, বোমাবাজি কোথাও কিছু হয় না। ভারতবর্ষের একটি মাত্র রাজ্য যা হচ্ছে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গেই এখনো পর্যন্ত এই মধ্যযুগীয় ব্যবস্থা চলছে, অর্থাৎ গায়ের জোর যার, ভোট তার। বাংলায় ভোট ঘোষণা কবে? নির্ধারিত সূচি মেনেই মার্চের শুরুতে নির্ঘণ্ট প্রকাশ, এমনটাই খবর সূত্রের। অন্যান্য রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটের ঘোষণা, কিন্তু ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। 28শে ফেব্রুয়ারি এ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু সেটা চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ নয়। চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা কার্যত নজিরবিহীন। মোট কত নাম বাদে তাও জানা যাবে না 28 তারিখের তালিকা দেখে। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না হলেও ভোট ঘোষণা সম্ভব, এমনটাই মনে করছে কমিশন বলে সূত্রের খবর। মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। শেষ দিন পর্যন্ত যে তালিকা বেরোবে সেটাই চূড়ান্ত হিসাবে ধরা হবে, এমনটাই খবর সূত্রের। ঝুলে থাকা ভোটারদের ভাগ্য নির্ধারণে অন্তত 1000 বিচারক দরকার। শিগগিরই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে ভিন রাজ্যের বিচারক চাইতে পারে হাইকোর্ট। আরও একবার জানাবো আপনাদের, বাংলায় ভোট ঘোষণা কবে? নির্ধারিত সূচি মেনেই মার্চের শুরুতে নির্ঘণ্ট প্রকাশ, এমনটাই খবর সূত্রের। অন্য রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোট ঘোষণা, ব্যতিক্রম কিন্তু এ রাজ্য মানে পশ্চিমবঙ্গ। 28শে ফেব্রুয়ারি এ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু পূর্ণাঙ্গ নয়। চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা কার্যত নজিরবিহীন। মোট কত নাম বাদ তাও জানা যাবে না 28 তারিখ। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না হলেও ভোট ঘোষণা সম্ভব, এমনটাই মনে করছে কমিশন।
মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। শেষ দিন পর্যন্ত যে তালিকা বেরোবে সেটাই চূড়ান্ত বলে গণ্য করা হবে, এমনটাই খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। ঝুলে থাকা ভোটারদের ভাগ্য নির্ধারণে অন্তত 1000 বিচারক দরকার। দ্রুতই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে ভিন রাজ্যের বিচারক চাইতে পারে হাইকোর্ট। বাংলায় ভোট ঘোষণা মার্চের প্রথম সপ্তাহে হতে পারে। নির্ধারিত সূচি মেনে মার্চের শুরুতে নির্ঘণ্ট প্রকাশ হতে পারে, এমনটাই খবর সূত্রের। কিন্তু অন্যান্য রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোট ঘোষণা, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অরূপদা, যে খবর আমরা কমিশন সূত্রে পাচ্ছি, দেখুন অন্যান্য রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোট ঘোষণা হয়, কিন্তু বাংলা, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম হতে চলেছে। 28শে ফেব্রুয়ারি এ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু সেটা পূর্ণাঙ্গ নয়। আমরা তো প্রথম দিন থেকেই বলেছি কমিশন এসেছিল ভোট চুরি করতে। যেহেতু বাংলায় ভোট চুরিটা করতে পারেনি, বাংলার বিএলএ-টুরা আটকে দিয়েছে, মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিচারপতিদের সামনে যে আর্গুমেন্ট তুলে ধরেছেন তাতে কার্যত বেআব্রু হয়ে পড়েছে কমিশন। এই জন্য এরা ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির এখনো যে বলছে, নিজেরাই বলছে 80 লক্ষ নাকি বাকি আছে হিয়ারিং। ভাবুন, যেটা কোর্ট অবজারভারদের করতে হবে। কেন কোর্টের অবজারভারদের করতে হবে? এটা তো ইলেকশন অবজারভারদের দেখার কথা ছিল। ইলেকশন অবজারভারদের সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, কারণ ইলেকশন কমিশন যে চুরি করছে সেটা সুপ্রিম কোর্ট বুঝে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই 80 লাখকে বাদ দিয়ে যদি তালিকা প্রকাশ করার পরে ভোট ঘোষণা হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এরা যেন তেন প্রকারেণ ওই 80 লাখ মানুষকে বাদ দিতে মরিয়া, এবং সেটা বিজেপির অঙ্গুলি হেলনে। এর জবাব কিন্তু বাংলার মানুষ দেবে। এই অসভ্যতামি বাংলার মানুষ মেনে নেবে না। বেশ, অরূপদা অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরও একবার জানাবো আপনাদের, নির্ধারিত সূচি মেনে মার্চের শুরুতেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে, এমন সূত্রের খবর। কিন্তু অন্যান্য রাজ্যে যেখানে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে ভোটের ঘোষণা হয়, বাংলা তার ব্যতিক্রম হতে চলেছে এবারে। 28শে ফেব্রুয়ারি এ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু সেটা পূর্ণাঙ্গ তালিকা নয়। চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা কার্যত নজিরবিহীন ঘটনা। মোট কতজনের নাম বাদ যাবে সেটাও কিন্তু 28 তারিখ জানা যাবে না, কারণ সেই তালিকাটা পূর্ণাঙ্গ নয়। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না হলেও ভোটের ঘোষণা সম্ভব, এমনটাই মনে করছে কমিশন বলে সূত্রের খবর। মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ বাবু, যে খবর আমরা পাচ্ছি, দেখুন অন্যান্য রাজ্যে যেখানে চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর ভোটের ঘোষণা হয়, বাংলা কিন্তু তার ব্যতিক্রম হয়ে থাকছে। তার কারণ 28শে ফেব্রুয়ারি এ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু সেটা পূর্ণাঙ্গ নয়। না, কথা বলবো দেবজিৎ সরকারের সঙ্গে, তবে তার আগে আরও একবার আপনাদের জানাই, নির্ধারিত সূচি মেনে মার্চের শুরুতে ভোটের নির্ঘণ্ট, এমনটা সূত্রের খবর। অন্যান্য রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই যেখানে ভোটের ঘোষণা হয়, এবার কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলা তার ব্যতিক্রম হচ্ছে। দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, বিজেপির প্রধান মুখপাত্র। দেবজিৎ বাবু, যে খবর আমরা পাচ্ছি, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও সেটা কিন্তু পূর্ণাঙ্গ তালিকা নয়। বাংলা কিন্তু ব্যতিক্রম হয়ে থাকছে, যেখানে যেখানে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে ভোটের ঘোষণা, তার ব্যতিক্রম কিন্তু হয়ে থাকছে বাংলা। বাংলা বরাবরই ব্যতিক্রম। এগিয়ে বাংলা তো সেই জন্যই না, সারা ভারতবর্ষে 11টা রাজ্যেতে এসআইআর করা হলো, এসআইআর প্রক্রিয়া চললো। বাংলাই একমাত্র জায়গা যেখানে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি কলার তুলে সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিডিও অফিসে আগুন লাগিয়ে দিলেন, যেখানে এসআইআর প্রক্রিয়া চলছিল। বাংলা, পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা যেখানে কিনা রেল অবরোধ হয়ে গেল, সড়ক অবরোধ হয়ে গেল এসআইআর এর বিরুদ্ধে আচরণ করে। ভারতবর্ষের কোথাও হয়নি, পশ্চিমবঙ্গেই একমাত্র জায়গা যেখানে 44 বছরের দাদু এবং 22 বছরের নাতিকে পাওয়া গেছে, একসঙ্গে ভোট দিচ্ছেন, তাদের সবার ভোটার তালিকায় নাম আছে। তো এত কিছু যখন মানে নজিরবিহীন ঘটনা বাংলা পশ্চিমবঙ্গ ঘটাতে পেরেছে, তো সেখানে একটা এরম প্রথমবার নাম বেরোচ্ছে, কি ভোটার তালিকা বেরিয়ে যাচ্ছে, দিন ঘোষণার অনেক বেশি দিন নয় বা দিন ঘোষণা অবধি ভোটার তালিকা বেরোবে, এরকম নজিরবিহীন ঘটনা ঘটতেই পারে। কিন্তু এই সমস্ত নজিরবিহীন ঘটনার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এর পরে যদি কোনো গোলমাল হয়, কোনো যদি সাংবিধানিক সংকট মানে উৎপন্ন হয় এইসবের জন্য, তার জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী থাকে। দেবজিৎ বাবু, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই
মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। ফের হাইকোর্টে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর প্রধান সচিব। প্রয়োজনে ভিন রাজ্যের বিচারক দিয়ে এসআইআর এর নথি যাচাই হবে সুপ্রিম পরামর্শের পর। হাইকোর্টে ফের বৈঠক। হাইকোর্টে পৌঁছলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আর মুখ্যমন্ত্রীর প্রধান সচিব মনোজ পন্ত। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, মনোজ পন্থের থাকা নিয়ে শুভেন্দু অধিকারী অনেক প্রশ্ন করেছিলেন, আবার তিনি বৈঠকে উপস্থিত রয়েছেন। প্রথমত জানতে চাইব বৈঠক আজকে নির্দিষ্টভাবে কোন বিষয় নিয়ে, আর কি বক্তব্য উঠে আসছে এর প্রসঙ্গে। দেখো, ইতিমধ্যেই সিএস তিনি বেরিয়েও গেছেন মিটিং থেকে। যেটা মনে করা হচ্ছে যে আজকের একটা ট্রেনিং ছিল জুডিশিয়াল অফিসারদের, বিভিন্ন প্রশ্ন উত্তর তারা সেখান থেকে জানবেন। ভার্চুয়ালি জুডিশিয়াল অফিসাররা সেই ট্রেনিংয়ে ছিলেন, কমিশন কর্তারাও উত্তর দেবেন এই বৈঠকে স্থির হয়েছিল। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে যদি কারো কিছু বক্তব্য থেকে থাকে তার জন্যই রাজ্যকে রিপ্রেজেন্ট করতে সিএসের সঙ্গে মনোজ পন্ত, যিনি মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা, তিনিও ছিলেন। যে প্রশ্নটা গতকাল থেকে বারবার বিতর্ক তুলছে যে সত্যি কি সিএসের যিনি মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তিনি কি থাকতে পারেন, তার কারণ শীর্ষ আদালতে এরকম কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে অতিরিক্ত কারা কারা থাকতে পারেন। এখানে গতকাল একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছিল, যেটা মনে করা হচ্ছে নবান্ন সূত্রে যেরকমটা খবর রয়েছে যে প্রয়োজন হলে এইরকম প্রধান মুখ্যমন্ত্রীর যে প্রধান উপদেষ্টা তিনি থাকতেই পারেন, তবে তার জন্য প্রধান বিচারপতিকে একটি ইমেল করতে হয়। নবান্ন সূত্রে খবর যে সেই ধরনের ইমেল করার পরেই প্রধান বিচারপতির কাছ থেকে অনুমতি নেওয়ার পরেই তিনি উপস্থিত হয়েছেন। আজকের বৈঠকেও যাবতীয় যে মিটিং রয়েছে সমস্ত জুডিশিয়াল অফিসারদের সঙ্গে, তার জন্যই মনোজ পন্ত সহ নন্দিনী চক্রবর্তী সিএস তিনিও উপস্থিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনিং সেশন শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন মূলত কোন বিষয় নিয়ে এই বৈঠক আজকে, আর মনোজ পন্থের থাকা নিয়ে যে আপত্তি সেই জায়গাটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে ফের উঠল অ্যাডমিট কার্ড। সেটা ব্যবহার করা যাবে কি যাবে না, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা গ্রহণযোগ্য ফের জানালো শীর্ষ আদালত। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত তালিকা, সাপ্লিমেন্টারি তালিকা হবে বলে বলা হচ্ছে। এই অ্যাডমিট কার্ড এটা যে গ্রহণযোগ্য সেটা স্পষ্ট করে দেওয়া হলো, এটা কতটা সুবিধে হলো তাহলে পরে বাকি কাজটা করার জন্য অন্তত বিচারকদের? দেখো, সুপ্রিম কোর্টে আজকে এসআইআর মামলা তালিকাভুক্ত ছিল না শুনানির জন্য, কিন্তু তা সত্ত্বেও আমরা যে ছবি দেখতে পাই তা হচ্ছে যে কমিশনের আইনজীবী তিনি এই মামলাটি মেনশন করেন এবং তিনি মেনশন করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি সেটা তিনি স্বীকার করতে চাননি, তিনি এ নিয়ে আপত্তি তোলেন। কিন্তু তখনই বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলে দেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণের কথা বলা হয়েছিল, তার কারণ মাধ্যমিক পাস সার্টিফিকেটে জন্মের তারিখ উল্লেখ থাকে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কি আছে তার সম্পর্কে বাংলার বিচারকটা অবগত, অর্থাৎ তিনি বিষয়টি জানেন এবং সেই কারণেই সেই নথির কথা বলা হয়েছে। এবং স্পষ্টভাবে যে কথা জানিয়ে দেওয়া হয়েছে যে মাধ্যমিকের পাস সার্টিফিকেটের সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়া যেতে পারে, যার মাধ্যমে বয়স এবং অভিভাবকত্বের প্রমাণ, অর্থাৎ তার বাবা মায়ের বাবার নাম এক্ষেত্রে উল্লেখ থাকবে। এবং এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নথি জমা পড়েছে সেই সব নথি আগামীকাল বিকেল 5টার মধ্যে প্রিসাইডিং অফিসার, অর্থাৎ এক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদের হাতে হস্তান্তর করবেন ইআরও এবং এইআরও। ধন্যবাদ। এই মুহূর্তে নজর রাখবো হাওড়ার দিকে। প্রমোটার খুনে ঘিরে অশান্ত হাওড়ার পিলখানা, মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। দেখুন ছবিটা, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে আপনাদের, প্রমোটার খুনকে কেন্দ্র করে অশান্ত হাওড়ার পিলখানা, মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, প্রমোটার খুনকে কেন্দ্র করে অশান্ত হাওড়ার পিলখানা, মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি দেখাচ্ছি হাওড়ার পিলখানা থেকে আপনাদের এই মুহূর্তে। প্রমোটার খুন ঘিরে উত্তপ্ত হাওড়া, মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। পুলিশের সঙ্গে বচসা চলছে বিক্ষোভকারীদের। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, প্রমোটার খুনকে কেন্দ্র করে অশান্ত হাওড়ার পিলখানা, মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের, দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা এই মুহূর্তে হাওড়ার পিলখানা থেকে সরাসরি।
প্রমোটার খুনকে কেন্দ্র করে অশান্ত হাওড়ার পিলখানা, মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুব্রত, এই মুহূর্তে কি ছবি আমরা দেখতে পাচ্ছি? মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা, পুলিশের সঙ্গে তারা কার্যত কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েছেন। দেখো, এখনো পর্যন্ত প্রায় 11 ঘন্টা 11.5 ঘন্টা অতিক্রান্ত, এখনো গুলিকাণ্ডে দুষ্কৃতীদের সিসিটিভিতে দেখা গেলেও তাদের কিন্তু এখনো কোনো স্ট্রেস করতে পারেনি পুলিশ। এলাকার মানুষ কিন্তু যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছেন এবং এই ঘটনায় কিন্তু তারা যথেষ্ট ভীত রয়েছেন এবং দ্রুত তারা দুষ্কৃতীদের গ্রেপ্তারি চাইছেন। সেই মর্মেই তারা কিন্তু এই মুহূর্তে মৃতদেহ পিলখানা মোড়ে রেখে তারা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এবং দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন এবং মৃতর পরিবারের পক্ষ থেকে সিআইডির তদন্তের আবেদন চাইছেন এবং মৃতা স্ত্রী সরাসরি দাবি করছেন যে তার স্বামীর কথা বলা সম্ভব হয়, যদি একটু বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের ক্ষোভের জায়গাটা জানতে পারা যায়। আমি একটু মৃতার স্ত্রী তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। दीदी क्या हुआ था? पैसा मांगता था क्या ये दोनों? हाँ, हमेशा पैसा मांगता था और धमकी देता था कि तो किसी के लिए नहीं बोलेगा वरना तुम्ही को मार देंगे। तो वो बोले कि नहीं, हम गरीब का साथ देंगे, हम नहीं किसी के साथ गलत होने देंगे। फिर भी वो ऐसा किया वो लोग। हमेशा वो लोग चोरी चमारी गुंडागर्दी करता था, एक नंबर का गुंडा था। सीसीटीवी में देखा गया तो 11 घंटा पार हो गया, अभी तक भी जो लोग किया है कांड भी वो लोग फरार है। क्या बोल रहे हैं? हम क्या बोलेंगे, ये सब तो आप लोगों को इंसाफ चाहिए। यहाँ का पुलिस कैसा है, यहाँ का नेता कैसा है कि किसी को खुलेआम मार देता है और कोई इंसाफ नहीं मिलता है। मेरा बच्चा का क्या होगा, मेरा क्या होगा, उसका घर परिवार का क्या होगा? गोली मारा है उसको विधायक के साथ में देखा गया, उसका मोटर बाइक में घूमते हुए भी देखा गया। तो विधायक को क्यों नहीं पोस्ट से हटा देता है? सब क्या कर रहे हैं वो विधायक के पोस्ट में? क्या है उसका औकात? उसका कोई औकात नहीं है। जो दूसरा से पैसा लेकर करप्ट करे उसको क्या औकात है? उसको हटाओ वहाँ से। क्या भरोसा रह जाएगा? इंसाफ चाहिए। क्यों ऐसा किया? একেবারে তুমি শুনতে পাচ্ছ মৃতা স্ত্রী তিনি কিন্তু সরাসরি দাবি করছেন তাদের থেকে বারবার পয়সা চাওয়া হতো, তোলাবাজির টাকা চাওয়া হতো, সেই টাকা না দেওয়াতেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ যারা এই ঘটনা ঘটিয়েছে তার মধ্যে মূল অভিযুক্ত হারুর খান, তাকে বিধায়কের সঙ্গে দেখা গিয়েছে, বিধায়কের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত এবং সেই ঘটনায় বিধায়ক কেন ইস্তফা দিচ্ছেন না, এখনো পর্যন্ত পুলিশ কেন নিষ্ক্রিয়, একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং এই প্রশ্নগুলিকে সামনে রেখে এলাকার মানুষজন রাস্তায় মৃতদেহ রেখে পিলখানা মোড় অবরোধ করে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশ বাহিনী। যদি তাদের সঙ্গে কথা বলে আরেকটু পরিষ্কার করে জানা যায়। দেখো, এই মুহূর্তে যারা অবরোধ করেছেন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাইছেন না, তারা শুধুমাত্র পুলিশের সঙ্গে কথা বলতে চাইছেন এবং তাদের একটাই দাবি যে প্রশাসন তাদেরকে আশ্বাস দিক যে কত দ্রুত সম্ভব এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে। কোনো রাজনৈতিক মদত কি তাদের হাতে মাথায় রয়েছে, তার জন্যই কি তারা এখনো পর্যন্ত ফেরার হয়ে রয়েছে এবং একাধিক প্রশ্ন রয়েছে পরিবারের তরফ থেকে, একাধিক যেমন প্রশ্ন তোলা হচ্ছে, তারা কিন্তু সিআইডির দাবি চাইছেন এবং মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলছেন, এমনটাও কিন্তু তারা দাবি করছেন। মৃতা স্ত্রী পর্যন্ত তারা দাবি করছেন এবং এই দুষ্কৃতী তাণ্ডব উত্তর হাওড়া জুড়ে এবং পিলখানা অঞ্চল জুড়ে কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে, যাকে কমানোর জন্যই তারা এই সব আবেদনগুলো করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। সুব্রত, এই মুহূর্তে যে ছবি আমাদের দেখাচ্ছে প্রমোটার খুরকে কেন্দ্র করে অশান্ত হাওড়ার পিলখানা, মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এই মুহূর্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। আমাদের প্রতিনিধি সুব্রত এই মুহূর্তে সেখানে রয়েছেন। সুব্রত, 11 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো আশ্বাস বা কোনো দেখো, পুলিশ আধিকারিকদের সঙ্গে আমরা একবার কথা বলতে পেরেছিলাম, সেখানে পুলিশ কিন্তু জানিয়েছে এই ঘটনা ঘটেছে, কিন্তু এই পরে পরিস্থিতি যা উত্তপ্ত, এই মুহূর্তে কিন্তু কথা বলার এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা আমি করার চেষ্টা করছি, দেখছি আমি যদি কথা বলা যায় কারোর সঙ্গে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত একটি মাত্র বক্তব্য পাওয়া গেছে। এর পরের বক্তব্য বা বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশন আন্ডার কন্ট্রোল করতে কিন্তু পুলিশ এই মুহূর্তে তাদের অবরোধকারীদের সঙ্গে কথা বলছেন। সুব্রত, নজর রাখো, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে দেখাচ্ছি হাওড়ার পিলখানাতে কিভাবে শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে দুষ্কৃতী একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রমোটারকে গুলি করে খুন করলো। দেখুন, ফ্রিজ করে দেখাচ্ছি মোমেন্টটা।
চায়ের দোকানের সামনে গুলি করা হলো, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রমোটারের বুকে গুলি করা হলো। শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে টিভি 9 বাংলা দেখাচ্ছি আপনাকে। আর অন্যদিকে দেখাচ্ছি ঠিক এই মুহূর্তে হাওড়ার পিলখানার অবস্থাটা। 11 ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। আর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি পাশাপাশি 3টে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। একদিকে দেখাচ্ছি আপনাদের হাওড়ার ছবি দেখাচ্ছি, অন্যদিকে দেখাচ্ছি অস্থায়ী সিভিল ডিফেন্স কর্মীদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। স্থায়ীকরণের দাবিতে বিকাশ ভবন অভিযান, অস্থায়ী সিভিল ডিফেন্স কর্মীদের করুণাময়ীতে মিছিল আটকাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, আমরা দেখতে পাচ্ছি অস্থায়ী সিভিল ডিফেন্স কর্মীদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, এখন কি চলছে? দেখো, একেবারে তারা এই অবস্থান শুরু করেছেন, তারা অবস্থান করছেন। দেখতে পাচ্ছ যে যারা মূলত একেবারে বিকাশ ভবনের সামনে তারা এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং এখানে তারা তাদের যে দাবি তারা আচ্ছা, আপনাদের এখানে দাবি কি এবং কতক্ষণ থাকবেন? আমাদের যে লটা আছে না 1341 জিও, এই জিওটা পরিবর্তনের জন্য আমরা স্পেশাল সেক্রেটারির সঙ্গে বলে আসছি। এই হচ্ছে আমাদের ল। এই লটা পরিবর্তনের জন্য স্পেশাল সেক্রেটারির সঙ্গে বসছিলাম, বারবার বসে আসছি, বারবার বলে আসছি। আমরা আমাদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ জানিয়ে আসছি, কিন্তু আমাদের কোনো সুরাহা নেই। আজকে আপনাদের কি পরিকল্পনা, কতক্ষণ থাকবেন এবং বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন কেন? দেখুন, কোনো সেক্রেটারিকে আমরা অপমান করতে চাই না, কিন্তু আমরা চাইছি, উনি তো কোনো পলিসি তৈরি করছে না, ফলে এটা একটা মন্ত্রিসভার ব্যাপার। আমরা বারবার বলছি যে আমাদের যে দাবিটা 30 দিনের কাজ এবং 60 বছরের নিশ্চয়তা, এটা পার্মানেন্ট না করলেও রেগুলার করে দিন না। সামনে বিধানসভা ভোট, তার আগে করুন, নয়তো ভোট ব্যাংকে কিন্তু গল্পটা হচ্ছে। দেখো, এখানে আরো রয়েছেন। আচ্ছা, আপনারা যে অবস্থান করছেন এই অবস্থান কতক্ষণ চালাবেন? আমরা যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী জাভেদ আহমেদ খান এখানে অন ক্যামেরা এসে, আমাদের এখানে যে কটা ছেলে মেয়ে আছে, আমাদের বেশি চাই না, তাদের পেটে ভাতের তাগিদ আছে বলেই তারা আজকে এসেছে। সেই জায়গায় পুলিশ, আমরা তো বলি পুলিশ প্রশাসনের অঙ্গ, সেই জায়গায় তারা আমাদের পুরো চটকে দিয়েছে। মার্ডার পর্যন্ত হয়ে যেতাম আমি, আমাদের ছেলেদের জন্য বেঁচে গেছি আমি। এই জায়গা এবং পায়ে পুরো চটকে গেছি। আপনারা তাহলে এই অবস্থান চালিয়ে যাবেন? আপনারা এখানে বসে রয়েছেন দীর্ঘ সময় ধরে, এখনো পর্যন্ত কোন রকম আলোচনার কথা এসছে বা আপনাদের পরিকল্পনা কি? কিছু আসেনি, আমি কথা বলতে পারছি না। বেশ, সুশোভন, নজর রাখো, নজর রাখো। এদিকে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চাকরি অধরা প্রমোশনাল সুপারভাইজারদের তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। বিকাশ ভবন অভিযানে অঙ্গনবাড়ি কর্মীরা হাইকোর্টের নির্দেশ মেনে দ্রুত নিয়োগ করা হোক, এই দাবিতে তারা আবার পথে নেমেছেন। অঙ্গনবাড়ি কর্মীরাও বিকাশ ভবন অভিযান করেছেন। প্রমোশনাল সুপারভাইজার এই পদে এখনো নিয়োগ হয়নি, কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে তাদেরকে নিয়োগ করতে হবে, অর্থাৎ প্রমোশনাল সুপারভাইজারদের নিয়োগ করতে হবে। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রঞ্জিত, কি বলছেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এই সুপারভাইজারদের নিয়োগ করা হচ্ছে না? কি বলছেন, কি হয়েছে তাদের সঙ্গে, তাদের দাবি কি? দেখো, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চাকরি অধরা প্রমোশনাল সুপারভাইজারদের এবং প্রমোশনাল সুপারভাইজার 2019 পরীক্ষার্থী অঙ্গনবাড়ি কর্মীদের তরফ থেকে আজকে বিকাশ ভবনের গেটের সামনে তারা কিন্তু বসে বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ 2025 সালে 24শে জানুয়ারি হাইকোর্টের রায় অনুযায়ী প্রমোশনাল সুপারভাইজার পদের জন্য 1713টি ভ্যাকেন্সি নির্ধারিত করা হয়েছে এবং 2025-এর ডিসেম্বর মাসে এসে সেই রায় বলবৎ করে এবং লিখিত পরীক্ষায় 1152 জন সুপারভাইজার পদপ্রার্থী প্রমোশনাল ছিলেন। এখনো তাদের দাবি দাবা কি, তাদেরকে এখনো চাকরিটা দেওয়া হচ্ছে না কেন, সেই বিষয় আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, আমরা 19 সালে যে পরীক্ষাটা দিয়েছিলাম সেখানে আমরা পিএসসি কোয়ালিফাই মানে রিটেন কোয়ালিফাই করে 1152 জন বসে আছি। তো ওখানে নোটিফিকেশনটা যেহেতু হাইকোর্টে অর্ডার এসে গেছে যে ওই নোটিফিকেশন অনুযায়ী হবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের 50-50 রেশিও মেনেই ওই নোটিফিকেশন থেকেই আমাদেরকে নিতে হবে।
হবে, কিন্তু সেই অর্ডার আমাদের ডিপার্টমেন্ট মানছেন না। ডিপার্টমেন্ট না মেনে সুপ্রিম কোর্টে কেস করছেন আমাদের। আপনারা তো 10ই ফেব্রুয়ারি এসেছিলেন এখানে, ডেপুটেশনও জমা দিয়েছেন, তারপরে আবার পুনরায় আজকে এসেছেন। আপনাদের দাবি দাবা কোনো মানা হচ্ছে না? আমাদের দাবি মানা হচ্ছে না। আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা কোর্টে কেস জিতলে তবেই পাবেন, অথচ কোর্টে কেসটাকে মানে অযৌক্তিক ভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে। হাইকোর্ট তো নির্দেশ দিয়েছিল। হ্যাঁ, হাইকোর্টের নির্দেশ ওনারা মানবেন না। ওনারা আমাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন, অথচ সুপ্রিম কোর্টে কেসটাকে ঝুলিয়ে রেখে আর তলায় তলায় সমস্ত নিয়োগ ওনারা কমপ্লিট করে ফেলেছেন। বোঝা গিয়েছে তাদের মূল জায়গাটা ঠিক কি দাবি আপনারা শুনছিলেন যে নিয়োগ করতে হবে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে সরকার, আর সেক্ষেত্রে পথে নেমেছেন চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীরা। রাস্তায় অস্থায়ী সিভিল ডিফেন্সের কর্মীরা তারাও বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি, দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুই বিক্ষোভ চলছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ বিকাশ ভবনের সামনে। রাস্তায় অস্থায়ী সিভিল ডিফেন্সের কর্মীরা তারাও নিয়োগ চাইছেন, স্থায়ী নিয়োগ চাইছেন, তা নিয়েই বিক্ষোভ দেখানো হচ্ছে। হাওড়া এবং কলকাতার একাধিক ছবি দেখালাম আপনাদের। এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে। বকেয়া পারিশ্রমিকের দাবিতে বিক্ষোভ বাঁকুড়ার অমরকানন রেঞ্জ অফিসে। অভিযোগ, মাসের পর মাস পারিশ্রমিক পাননি বন দফতরের কাজে নিযুক্ত অস্থায়ী কর্মীরা। একাধিকবার বন দফতর পারিশ্রমিক মেটানোর আশ্বাস দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ অফিস চত্বরে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। পারিশ্রমিক না মেটালে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আর একটা ছবি দেখাবো আপনাদের। দৈনিক মজুরি বাড়াতে হবে, সেই দাবিতে কলকাতায় বিক্ষোভ চা শ্রমিকদের। কলকাতায় শ্রম দফতরের সামনে অজয় এডওয়ার্ডের নেতৃত্বে ধর্ণা। হামরো হিল তিলাই ডুয়ার্স সিয়াবাড়ি শ্রমিক সংঘের বিক্ষোভ কর্মসূচি। লোকসভা ভোটের আগে মজুরি বেড়েছিল বিড়ি এবং বাজি শ্রমিকদের, কিন্তু চা শ্রমিকদের এখনো মজুরি কেন বাড়ানো হলো না, এই প্রশ্ন তুলে বিক্ষোভ। মজুরি না বাড়ালে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি অজয় এডওয়ার্ডের। सिर्फ 220 रुपीज़ पर डे मिल रहा है, सो 220 रुपया एक परिवार क्या क्या करेगा, खाना, एजुकेशन, ये सब। सो इसलिए कॉन्स्टिट्यूशन क्या बोलता है, एवरी सिटीजन ऑफ इंडिया अ राइट टू लिव विद डिग्निटी, लेकिन 220 रुपया का जीवन इज़ नॉट अ राइट टू लिव विद डिग्निटी। हम लोग का क्षेत्र में ऑटोनमस काउंसिल भी है, लेकिन वो पपेट जैसे है, कुछ नहीं रूल्स रेगुलेशंस, और जो खड़ा हुआ है उधर वो 100% ही इज जस्ट अ करप्टेड पपेट ऑफ द टीएमसी गवर्नमेंट। এই মুহূর্তে তৃণমূলের প্রার্থী তালিকা কি হতে পারে, কি কি সূত্র সামনে আসছে আমরা একটু জানানোর চেষ্টা করব, কারণ কলকাতায় তৃণমূলের প্রার্থী কারা হচ্ছেন সেই প্রশ্নে তৈরি হচ্ছে কোনো রদবদল হবে কিনা তালিকায়। খসড়া তালিকা তৈরি খবর সূত্রে প্রার্থী তালিকায় বড় রদবদলের সম্ভাবনা নেই বলেই তৃণমূল সূত্রের খবর। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, খুব একটা রদবদলের সম্ভাবনা দেখা যাচ্ছে না কলকাতার তালিকায়, কি খবর পাওয়া যাচ্ছে, কেন পুরনো মুখের উপরেই বেশি আস্থা? দেখো, মোটামুটি যে খসড়া তালিকার কথা তৃণমূল শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু বেশিরভাগ কেন্দ্রে স্থিতাবস্থার নীতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, এখনো পর্যন্ত কিন্তু তাই সূত্রের খবর। যদিও এবারের এই প্রার্থী তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈন ছাড়া কারো কাছে স্পষ্টত কোনো সংবাদ নেই, কিন্তু তবু বিভিন্ন নাম নিয়ে যে আলোচনা চলছে তা এই রকম যে মানিকতলা কেন্দ্রে একটা আলোচনা চলছে যে শ্রেয়া পাণ্ডে দাঁড়াবেন না সুপ্তি পাণ্ডে দাঁড়াবেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে সুপ্তি পাণ্ডের পাল্লাই ভারী এবং তিনি আবারও প্রার্থী হচ্ছেন। পাশাপাশি বেহালা পূর্ব কেন্দ্র, এই বেহালা পূর্ব কেন্দ্র নিয়ে শোভন চট্টোপাধ্যায় একসময় ওখানকার বিধায়ক ছিলেন। শোভন চট্টোপাধ্যায় আবার দলে ফিরে আসবার পর একটা আলোচনা শুরু হয়েছিল যে তাহলে কি শোভন চট্টোপাধ্যায় বেহালা পূর্ব থেকে দাঁড়াবেন। তার কারণ তার শ্বশুরমশাই মহেশতলার বিধায়ক দুলাল দাস, তিনি দলকে জানিয়েছেন তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। সেক্ষেত্রে দাঁড়িয়ে রত্না চট্টোপাধ্যায়
মহেশতলা চলে যেতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কিন্তু কোনো কনফার্মেশন নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে রত্না চট্টোপাধ্যায় তার বিধানসভা এলাকায় যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে অনেকেই মনে করছেন যে বেহালা পূর্বতে রত্না চট্টোপাধ্যায় টিকিট পেতে পারেন। তাহলে শোভন চট্টোপাধ্যায় কি ভোটে দাঁড়াচ্ছেন না? শোভন চট্টোপাধ্যায় ভোটে দাঁড়ালেও উত্তর কলকাতার কোনো কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন, বা দল এই নির্বাচনের পর তাকে আরও বড় কোনো গুরু দায়িত্ব দিয়ে তার বিষয়ে ভাবনা চিন্তা করতে পারে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংবাদ, তাহলে এই এন্টালি কেন্দ্রের বিধায়ক স্বর্ণকমল সাহা দলকে নাকি জানিয়েছেন যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পুত্র সন্দীপন সাহা, যিনি কলকাতা পুরসভার কাউন্সিলর, তাকে টিকিট দেওয়া হোক। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বর্ষিয়ান এই বিধায়কের ইচ্ছা অনুযায়ী তার পুত্র সন্দীপন সাহা টিকিট পেতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবারে আরও একটি আসন হচ্ছে জোড়াসাঁকো কেন্দ্র। আমরা জানি যে এখানে হিন্দিভাষী ভোটারদের একটা যথেষ্ট পরিমাণে বহু সংখ্যক ভোটার আছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিবেক গুপ্তার এবার প্রার্থী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। হয়তো বিবেক গুপ্তা এবার প্রার্থী হচ্ছেন না জোড়াসাঁকো থেকে। সেই জায়গাতে তাহলে কে হবেন প্রার্থী? এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো এর আগে প্রাক্তন কোনো বিধায়ক ওই কেন্দ্রের তার পরিবারের কোনো পুত্রবধূ হতে পারেন প্রার্থী। পাশাপাশি ওই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়কের এক ব্যবসায়ী পুত্র, হিন্দিভাষী ব্যবসায়ী পুত্র, যিনি নিজেও বিধায়ক ছিলেন, তার নাম নিয়েও কিন্তু আলোচনা চলছে। আমি সবটাই কিন্তু বলছি আলোচনা, জল্পনা, কান পাতলে যা শোনা যায়। এটা কিন্তু চূড়ান্ত নয়, যদিও কিছুদিনের মধ্যেই কিন্তু এটা চূড়ান্ত হবে। এবং যেমনটা তুমি জানো যে শোভনদেব চট্টোপাধ্যায় খড়দা কেন্দ্রে তিনি এবার মনোনয়ন পাচ্ছেন না, সম্ভবত তিনি এবার বালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে খড়দার প্রার্থী কে হবেন, একজন সাংবাদিকের নাম নিয়ে যেমন আলোচনা আছে, পাশাপাশি আলোচনা রয়েছে মদন মিত্রকে নিয়ে, যে মদন মিত্র যে টিকিট পাচ্ছেন এবার, সেক্ষেত্রে দাঁড়িয়ে আর কামারহাটি থেকেও পেতে পারেন, আবার খড়দাতেও মদন মিত্রকে দেখা যেতে পারে। এইভাবেই কিন্তু বহু আসন নিয়ে এবং সম্ভাব্য প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা চুলচেরা বিশ্লেষণ চলছে। যদিও আমরা জানি যে বেশ কিছুদিন ধরে দফায় দফায় জেলা থেকে বিভিন্ন নেতাদের ডাকা হচ্ছে, ফোন করা হচ্ছে, তাদের সঙ্গে দেখা করছেন শীর্ষ নেতৃত্ব। ফলে এই চূড়ান্ত সিদ্ধান্তটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। কিন্তু যেহেতু ভোট সামনে, যেহেতু কিছু জল্পনা কল্পনা যার অনেকটাই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও থাকে, সেই জায়গা থেকে কিন্তু এই জল্পনা কল্পনা এবং এই আলোচনাগুলো উঠে আসছে কলকাতা কেন্দ্রিক এই বিধানসভাগুলো কেন্দ্র থেকে। একটা জল্পনা আকারে যেগুলো উঠে আসছে, আমাদের প্রতিনিধি জানালেন সৌরভ গুহ, এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ও তার মধ্যে থেকে যাচ্ছে। দীপ, আমরা দেখতে পাচ্ছি বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কিছু কিছু আসন রয়েছে যেখানে চোখ রয়েছে। তো সেখানে কি কি জল্পনা তৈরি হচ্ছে আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, এবং যে সমস্ত নামগুলো সম্ভাব্য প্রার্থী হিসেবে যে সমস্ত বিধানসভায় উঠে আসছে সেগুলো আপনাদের সেই তালিকা আমরা তুলে ধরছি। দল ঘোষণা করার আগেই বাঁকুড়ায় বিজেপির প্রার্থী ঘোষণা করে দিলেন দিলীপ ঘোষ। নীলাদ্রি শেখর জানাকেই ফের বিপুল ভোটে জেতানোর আহ্বান বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি। নীলাদ্রিরই প্রার্থী হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল দাবি দিলীপ ঘোষের। যদিও নীলাদ্রির সাফাই, ভোট হবে পদ্ম প্রতীকে, কে প্রার্থী সেটা গুরুত্বপূর্ণ নয়। গতবার যেমন আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন নীলাদ্রিদাকে, এবার আর বেশি ভোট দিয়ে বেশি মার্জিনে জেতান। যদি বিজেপি সরকার তৈরি হয় তাহলে কারো গায়ে হাত দিতে পারবে না, কোনো চোট ডাকাত গুন্ডা বদমাশ চমকাতে পারবে না। ভোটের দিন আপনার ভোট আপনি দেবেন। সিটিং এমপি, উনি এমএলএ আছেন, ওনারই সম্ভাবনা বেশি। বিশেষ প্রয়োজন না হলে পার্টি পাল্টায় না, তো ওনাকেই জিতাতে হবে। উনি আমাদের এখনো নেতা, এখানকার জনপ্রতিনিধি। প্রার্থী হবে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে, এবং আমাদের রাজ্য নেতা, বর্তমানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে, আমাদের বিরোধী দলনেতা আছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী, তাদের নেতৃত্বে, দিলীপ দা আমাদের নেতা, দিলীপ দার নেতৃত্বে, সুকান্ত মজুমদারের নেতৃত্বে, যারা যা আছে তাদের নেতৃত্বে ভোট হবে
ভারতীয় জনতা পার্টির অষ্টদল পদ্মফুল প্রতীকে ভোট হবে। ভোট কে প্রার্থী দ্যাটস নট ম্যাটার, ম্যাটারটা বিজেপি 26-এ পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছে, তার জন্য সবাই রেডি। বাঁকুড়া বিধানসভার আজকে বিগত 5 বছর এই বিধায়ককে আমরা দেখতে পাইনি, কোনো উন্নয়ন কোনো কাজ করেনি। আমি ওপেন চ্যালেঞ্জ করছি আমাদের এই বাঁকুড়া বিধানসভার বিধায়ককে, আপনিও বসুন আর আমরাও বসবো। আপনি এই 5 বছরে জনগণের জন্য, বাঁকুড়া শহরবাসীর জন্য, বাঁকুড়া বিধানসভার মানুষের জন্য কি কাজ করেছেন আপনি তার তালিকা তৈরি করুন। আর আমরা 5 বছরে না থেকেও, আমাদের তো আগের বার বিধানসভার প্রার্থী হেরে গেছে, আমরা না থেকে কি বাঁকুড়ার মানুষের জন্য কি কাজ করেছি সেটা আমরা হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো। সুকান্ত মজুমদার, তাকে জনসংযোগে দেখা গেল বিধানসভা এলাকা পানিহাটি। সেই এলাকায় তিনি একেবারে ঘরে ঘরে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। 34 নম্বর ওয়ার্ডে গৃহ সম্পর্ক অভিযান করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা, চাকরি চায় সুকান্তকে কাছে পেয়ে অনেক স্থানীয় বাসিন্দারাই এই দাবি করলেন। আমার মতন শত শত মহিলা, শত শত পুরুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খুবই দুঃখে আছে। আমরা চাকরি চাই দাদা। সত্যিকারের কথা বলতে গিয়ে ঘরে ঘরে হাজার হাজার পিএইচডি করেছে, হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করছে, কিন্তু কাজ নেই। এখন পয়সা কিছুতে হয় রাজনীতিতে পয়সা আছে, আর না হলে খেলাধুলায় পয়সা আছে। তো সবাই কি এটা করবে? সবাই কি এটা করবে? সবাই পারবে করতে? সবাই করবে এটা? মহিলারাও সেটা জেনে গেছেন প্রত্যেক বাড়িতে যে বিজেপি এলে আরও বেশি টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এবং তার সাথেও বড় কথা আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মহিলারা বলছেন কাজের কথা। কাজ দরকার একটা হাতে, বাড়ির বেকার যুবক যুবতী, কারো ছেলে, কারো স্বামী, কারো ভাই, কিন্তু প্রত্যেকেরই ডিমান্ড একটাই, সেটা হচ্ছে কর্মসংস্থান চাই, কাজ চাই। সেটা ভারতীয় জনতা পার্টি এলে করবে। প্রয়াত বামমন্ত্রী ক্ষিতি গোস্বামীর বাড়ির দেওয়ালে পদ্ম প্রতীক। বিজেপিতে যোগ দিয়ে বাড়িতেই দেওয়াল লিখন শুরু করলেন ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী। বাম আমলে দাপুটে মন্ত্রীর বাড়ির দেওয়াল ভরল বিজেপির প্রতীকে। দেখুন ছবিটা। 96 নম্বর ওয়ার্ডের শ্রী কলোনির বাড়ির দেওয়ালে লেখা বাঁচতে চাই বিজেপি তাই। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কাউন্সিলর দিদি বসুন্ধরা গোস্বামী। আমার সঙ্গে দলীয় অনেক কার্যকর্তা ছিলেন, অনেক কর্মীরা ছিলেন, তারা সাহস না দিলে এই কাজ আমার মতো সদ্য দলে আসা মানুষের পক্ষে সম্ভব ছিল না। আমরা সকলে মিলে স্থির করেছি এবং এটা জাস্ট একটা বলতে পারেন প্রতীকের মতো। এইখান থেকে আমরা শুরু করলাম। দেখুন, এখনও সংবিধান পশ্চিমবঙ্গে সকলে মানতে বাধ্য হচ্ছে এবং ভবিষ্যতে যাতে সংবিধান মেনে আইনের শাসন অনুযায়ী পশ্চিমবঙ্গ চলে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন এগুলো যাতে পশ্চিমবঙ্গে বন্ধ হয়, সেই চেষ্টাই তো আমরা করে যাচ্ছি। কিছুই বলার নেই, সত্যি তো কারো ব্যক্তিগত স্বাধীনতায় কি হস্তক্ষেপ করা যায়? বাম যখন ছিল সে সময় তারা বিজেপিকে দিয়ে দিয়েছিল কেন? তারা সেটা আটকাতে পারেনি কেন? তারা এরকম বিক্ষোভ হতেছিল কেন? তো বাম দুর্গ কোথায়? হ্যাঁ, ডেফিনেটলি আমার কাজ, আমার লোকজনের সাথে সম্পর্ক, আমার চেষ্টা, আমার কন্টিনিউয়াস কিছু ভালো করার, কিছু চেষ্টা করার প্রচেষ্টা, সেটা জারি রাখবে। কাজই এগিয়ে নিয়ে যাবে তৃণমূলকে, কোনো বক্তব্য নয়। বাবা ছিলেন বাম সরকারের মন্ত্রী, আরএসপির বিধায়ক ক্ষিতি গোস্বামী। মেয়ে বসুন্ধরা গোস্বামী কলকাতা পুরসভা 96 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামী, তিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাম সরকারের আমলের মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর ঠিক বাড়ির সামনেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কস্তুরী গোস্বামী অর্থাৎ ক্ষিতি গোস্বামীর মেয়ে বিজেপিতে যোগদানের পরেই প্রাক্তন বাম মন্ত্রীর বাড়ির দেওয়ালে বিজেপির দেওয়াল লিখন শুরু হয়ে গেল। কস্তুরী গোস্বামী অর্থাৎ ক্ষিতি গোস্বামীর মেয়ে, তিনি দাঁড়িয়ে থেকে নিজের বাড়ির দেওয়ালে বাঁচতে চাই বিজেপি তাই পদ্মফুল ছাপ। অর্থাৎ এই প্রথম মন্ত্রীর বাড়ির দেওয়াল লিখনে বিজেপি তার প্রতীক এঁকে ফেলল। কস্তুরী গোস্বামী জানালেন বিজেপিকে সরকারে আনতেই হবে, তাই এই পদক্ষেপ তিনি নিজের বাড়ি থেকেই শুরু করলেন।
আর তাই দেওয়াল লিখনও লিখে ফেলেছেন, অর্ধেক কাজ বাকি, সেই কাজও দ্রুত শেষ হয়ে যাবে। এমনকি ওয়ার্ড থেকেও বিজেপিকে লিড দিতে চান বলে তিনি জানিয়েছেন। ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। গতকালের পর আজ ফের আলিমুদ্দিনের, নওশাদ সিদ্দিকী আর বামেদের বৈঠক। বাম আইএসএফ আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনা। সূত্রের যা খবর, বামেদের সঙ্গে আইএসএফ এর আসন সমঝোতা প্রায় শেষ হয়ে এলেও কাঁটা একটা জেলা নিয়ে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আরও বেশি আসন চাইছে আইএসএফ। মুর্শিদাবাদের একাধিক আসন নিয়ে মত মিলছে না সেলিম আর নওশাদের। আজ সন্ধ্যে 7টার পর ফের বৈঠকে বসতে চলেছেন সেলিম আর নওশাদ। মুর্শিদাবাদে আরও বেশি আসন চাইছে আইএসএফ। আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র, আমাদের প্রতিনিধি। সুমন, এখনো পর্যন্ত একটা কাঁটা হিসেবে রয়ে গেছে মুর্শিদাবাদ জেলা, আসন রফা হয়নি। যদি এই কাঁটাটা কি সরতে পারে কোনোভাবে, নাকি এই কাঁটাটা নিয়ে আবার সেই আগের মতো দুদিকে দুপথে হাঁটতে শুরু করবে দুই দল? দেখো, সেই কাঁটা সরানোর জন্যই আজকে বৈঠক। সন্ধ্যে 7টার পরে আলিমুদ্দিনে নওশাদ সিদ্দিকী যাবেন এবং মুর্শিদাবাদের 3টি আসন, যে 3টি আসনে তারা ঐক্যমত হতে পারছে না। আইএসএফ চাইছে সেই 3টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে মূলত বাম শরিকরা তারা বলছে যে সেই 3টি আসনে যেহেতু তারা প্রার্থী দিয়ে এসছে, তাহলে এবার কেন আইএসএফ হবে, এই নিয়েই কিন্তু ঐক্যমত পোষণ হচ্ছে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী আশাবাদী যে আজকের বৈঠক থেকে তিনি 3টি আসন ছিনিয়ে আনতে পারবেন। দেখা যাক বৈঠকে কি হয়। ধন্যবাদ। দলীয় সভা থেকেই দলের গদ্দারদের নিশানা পিংলা তৃণমূল নেতা। যারা দলের খেয়ে গদ্দারি করবে, ভোটের পরে আমাদের হিসেব হবে। যারা বেইমানি করছে, 26-এর পরে বোঝাপড়া হবে, হুঙ্কার পিংলা তৃণমূল নেতা। আমি কথা দিয়ে যাচ্ছি, যারা আমাদের দলের খেয়ে দলের পরে গাদ্দারি করবে, তাদের কিন্তু 2026 সালে ভোটের পরে তাদের কি যে হিসাব হবে একমাত্র ভগবান জানে। আমাদের এই কিছু দলের গাদ্দার আজকে দলের বেইমানি করতেছে, ওদের সঙ্গে বোঝাপড়া হবে 2026 সালের পরে। ঢালাই রাস্তার টাকা চুরি, বালি খাদানের অধিকার, সেই সব নিয়ে মূলত ওদের টাকা তোলা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব। যত ভোট এগিয়ে আসছে, গোষ্ঠীদ্বন্দ্ব তত ওদের প্রবল হচ্ছে। বাংলার নেতাদের মুখের ভাষা দেখেছেন, হুঙ্কার দেখেছেন। যারা তৃণমূল কংগ্রেস করছেন তাদেরকেও বলবো, আপনারাও ভাবনা চিন্তা করুন যে ভোটের পরে আপনাদের কি অবস্থা হবে। সামনে ভোট, আর ভোটের আগেই একটা শোরগোল পড়ে গিয়েছে। জয়নগর কাকদ্বীপের পর গঙ্গাসাগরে তৈরি হয়েছে পোস্টার নিয়ে বিতর্ক। মন্ত্রী বঙ্কিম হাজরা তার জামাই, তার নামে এই পোস্টার পড়েছে। তিনি নাকি দুর্নীতি করেছেন, এমনই অভিযোগ রয়েছে এই পোস্টারগুলোতে। উন্নয়নের কাজে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে। মন্ত্রীর জামাই স্বপন প্রধান, সাগর পঞ্চায়েত সমিতি, তিনি সহসভাপতি। পোস্টারের পাশে সাঁটানো একাধিক সম্পত্তির নথির জেরক্সের কপিও। ভোরে পোস্টারগুলি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভোটের মুখে কে কারা পোস্টার সাঁটালো তা নিয়ে চর্চাও রয়েছে। পোস্টার কাণ্ডে স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে শাসক দলের ভেতরে। দলীয় কোন দল নিয়ে কটাক্ষ করছে বিজেপি। 2026-এ রাজনৈতিককে সামনে রেখে আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক থাকার কারণে একটা চক্রান্তমূলক আমার মা মাসি দেওয়ার দলিলের ছবি অবৈধভাবে সংগ্রহ করে এই পোস্টারিং করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের উদ্দেশ্যে। একটা মানুষের ব্যক্তিগত রুটি রুজির প্রশ্নে রোজগারের সম্পত্তি জনমানসে প্রকাশ এটা বাধ্যতামূলক নয়, সেক্ষেত্রে এটা আইন বিরুদ্ধ অপরাধ। আমিও দেখলাম এটা বিভিন্ন যখন নির্বাচন আসে, ভোট আসে, তখন এইভাবে পোস্টারগুলো লাগিয়ে থাকে। কিন্তু আমরা দেখলাম যেহেতু এদেশে কে বা কারা লাগিয়েছে আমরা জানি না, তবে এটা এইভাবে হয়ে থাকে। ভোট এলেই মোটামুটি অনেক কিছু ইস্যু বেরোয়। এখন সারা পশ্চিমবাংলাবাসী তৃণমূলের উন্নয়নের পাঁচালি শুনেছি, আর এখন সাগরদ্বীপের মানুষরা দেখছে শ্বশুর জামাইয়ের উন্নয়নের পাঁচালি। যে তৃণমূল কংগ্রেস উন্নয়নটা করেছে তার দলীয় নেতা নেত্রীদের বাড়ির উন্নয়ন হয়েছে। এ যা দেখছি, এ তো কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। কি ছিল সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাই, এখন এত টাকা সম্পত্তির মালিক হলো কি করে? ইমিডিয়েট সিবিআই এবং ইডি তদন্ত করা উচিত।
ভোটের মুখে দুর্গাপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে অগ্নিকাণ্ড। দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে তার আগেই ভস্মীভূত গুরুত্বপূর্ণ নথি, দলীয় পতাকা, ফ্ল্যাক্স। এই ছবি দেখাচ্ছে আপনাদের। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে দমকলের অনুমান। আশা করি ইলেকশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তবে যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত দেখে শর্ট সার্কিটেই হয়েছে। ক্ষয়ক্ষতি তো প্রচুর হয়েছে, ব্ল্যাক পেস্টন অনেকগুলো সবই পুড়ে গেছে। টেবিল, চেয়ার, প্লেটস। কাজটা শুরু করেছি, আমরা এসে দেখলাম এটা সম্ভবত একটা পার্টি অফিস কংগ্রেসের বলে মনে হচ্ছে। এটা G+1 বিল্ডিং, এটা ফার্স্ট ফ্লোরে ফায়ারটা। এবার ফার্স্ট ফ্লোরে টোটালটা ধরুন ফ্ল্যাগ, চেয়ার, টেবিল, ফেস্টুন এসবই তো থাকে, এসবের মধ্যে ফায়ারটা হয়েছে। এবার ফায়ারটা কী করানো হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়, এটা একটা তদন্ত সাপেক্ষ। আমরা এই মুহূর্তে টোটাল ফায়ারটাকে কন্ট্রোল করে দিয়েছি। প্রাথমিকের 32,000 চাকরি মামলা জল, সেটা সুপ্রিম কোর্টে গেল। হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। গত বছরের 3রা ডিসেম্বর 32,000 চাকরি বহাল রাখে হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের সেই রায়কেই চ্যালেঞ্জ করা হয়েছে। সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে এসএলপি। 32,000 চাকরি বহাল রাখে হাইকোর্ট, আর সেটাই চ্যালেঞ্জ হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের হয়েছে। 32,000 চাকরি এখন সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে রইলেন মামলাকারীরা। প্রাথমিকের 32,000 চাকরির মামলার জল গড়ালো সুপ্রিম কোর্টে। আমাদের সঙ্গে শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাচ্ছেন। শ্রাবন্তী, সুপ্রিম কোর্টে গেল এই মামলা, ঠিক কি বলা হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে? সুপ্রিম কোর্টে দায়ের হলো স্পেশাল লিভ পিটিশন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, হাইকোর্টের রায়কে ঠিক কি বিষয় নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে? সুপ্রিম কোর্টে কি আবেদন করা হচ্ছে? দেখো, মূল মামলাকারী যারা রয়েছেন তাদের বক্তব্য রয়েছে যে যেখানে 32,000 চাকরি বাতিলের উপরে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যে রায় দিয়েছে আর সেটাতে তাদের আপত্তি রয়েছে। তার কারণ সেখানে রায়ের কপিতে উল্লেখ রয়েছে, বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের উল্লেখ ছিল যে মানবিকতার খাতিরে তাদের এই চাকরি বহাল থাকছে। যেখানে দুর্নীতি করে কেউ চাকরি পেয়েছেন সেখানে মানবিকতার কিসের সম্পর্ক রয়েছে। এবং এই প্রসঙ্গে তারা উল্লেখ করেছেন যে এর আগেও চাকরি বাতিল মামলায় বারবার বিচারপতিরা উল্লেখ করেছেন যে কোনো মানবিক বিষয় নয়, দুর্নীতি করে কেউ যদি চাকরি করেন তাহলে তার শাস্তি যদি না হয় ভবিষ্যতে এটা একটা ট্রেন্ড হয়ে যাবে। এই বিষয়কেই সামনে রেখে, এই বিষয়কেই হাতিয়ার করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এই সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। এবার দেখাবো আপনাদের নামখানায় নদীর চর থেকে পাচার হচ্ছে সাদা বালি। পাচার চক্রের নাম ঝরালো তৃণমূলের পঞ্চায়েত সদস্যেরই। তৃণমূল নেতার মদতেই চলছে বেআইনি কারবার। নামখানা থানার নাকের ডগাতেই বালি পাচারের অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হয়েছে বিরোধীরা। কোথা থেকে আসে? চর থেকে আসে। নদীর চর থেকে আসে। এখানে এরকম কি নৌকোতে করে এসে কি হয়? তারপর লোকের বাড়ি টাড়ি ঘর দর হয়, নিয়ে যায়, বিক্রি করা হয়। কারা করে এগুলো? ওই নৌকো বাড়িটা করে। তারপরে এখন তো বন্ধ আছে, আজ শনিবার থেকে বন্ধ আছে, তুলে নিয়ে থেকে কেটে আনছেন কোথা থেকে? ওইটা আছে জিয়াবতী নদী। মানে আপনারা এমনি শুধু কাজ করেন, তাই? হ্যাঁ। কোথায় যায় বালিগুলো? ওই বালি ঘর মালিকরা কিনে নিচ্ছে। মানে এখানকার স্থানীয় যারা ঘর করছে ওদের বাড়িতে লাগছে, ওরা কিনছে। তৃণমূল বলে শুধুমাত্র চারিদিকে অন্যায় করে যাবে, এটা কোনোদিন হতে পারে না। আমরা আপনাদের মারফত শুনেছি, অনেকদিন আগে থেকেও জানতাম। শ্রমিক প্রধানের বিরুদ্ধে আমরা আগামী দিনে নিশ্চয়ই প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য দলীয় পক্ষ থেকে বা পাবলিক যে লিটিগেশন থেকে বিল আমরা করতে পারি করব। আর পুলিশ কেন স্টেপ নেয়নি সে বিষয়ে আপনাদের দিক থেকে যেমন একটা খবর আজকে হলো, আমরাও অবশ্যই ওখানে গিয়ে একটা ডেপুটেশনের ব্যবস্থা করব। আমি পঞ্চায়েত প্রধান হিসেবে আসার পর থেকে আমি সমীরবাবু যে বালি ব্যবসা করে
এটা আমার ঠিক ততখানি জানা নেই বা আমার কাছে এই রকম কোনো অভিযোগ আগে আসেনি। তো আপনি যখন এই অভিযোগটা করছেন, আমি পঞ্চায়েত প্রধান হিসাবে আপাতত খোঁজ নেব এবং খোঁজ নিয়ে যদি প্রকৃত করে থাকে যা ব্যবস্থা নেওয়ার দরকার নেব।